কিছুক্ষণের মধ্যে যাত্রা করবেন খালেদা জিয়া। বিমানবন্দরে কড়া নিরাপত্তা। ৭ বছর পর লন্ডনে দেখা হবে মা ছেলে। রাজনৈতিক দলগুলো চলে ডিসেম্বরে নির্বাচন আয়োজন সম্ভব। প্রধান উপদেষ্টা প্রেস সচিব। এবছর সব শ্রেণীর সব বই কবে মিলবে, সময় বেঁধে দেওয়া সম্ভব নয় বললেন শিক্ষা উপদেষ্টা। নভেম্বর পর্যন্ত ৪ শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানে ব্যাংক হিসাব জব্দ। নাফিস শরফাতের সম্পত্তি ক্রোকের নির্দেশ। আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন। এছাড়াও থাকছে তিব্বতের ভূমিকম্প নিয়ে রিপোর্ট। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। আজ উন্নত চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রস্তুত রয়েছে বেগম জিয়াকে বহন করার জন্য এয়ার অ্যাম্বুলেন্স। রাত 10টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। এর মধ্য দিয়ে দীর্ঘ 7 বছর পর বড় ছেলে তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ হবে। লন্ডন ক্লিনিক নামক ঐতিহ্যবাহী হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। বিদায় জানাতে বিমানবন্দরে যাওয়া নেতাকর্মীদের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। রিপোর্ট করছেন শফি মাহমুদ সাগর। লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ধরে দেশে চিকিৎসা নিচ্ছিলেন ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ অনিশ্চয়তা শেষে অবশেষে দেশের বাইরে যাচ্ছেন তিনি। বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার খবর জেনে রাজকীয় বহরের একটি বিশেষ উড়োজাহাজ পাঠিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, যা গতরাতেই বাংলাদেশে এসে পৌঁছেছে। রাত 10টায় দেশ ত্যাগের পর বুধবার সকালে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখান থেকে ভিআইপি প্রোটোকলে তাকে নিয়ে যাওয়া হবে লন্ডনের ঐতিহ্যবাহী হাসপাতাল লন্ডন ক্লিনিকে। এ উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে তাকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে দলের পক্ষ থেকে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের 4 জন চিকিৎসক এবং প্যারামেডিক্সরা থাকবেন। পাশাপাশি ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের 6 সদস্য থাকবেন এই উড়োজাহাজে। সাবেক প্রধানমন্ত্রীর এই চিকিৎসা সফরের মধ্যেই দীর্ঘ 7 বছর পর তার সাথে দেখা হচ্ছে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, বেগম জিয়া গুলশানে বাসভবনের সামনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইমরুল, বিএনপি চেয়ারপারসন ঠিক কখন বিমানবন্দরের উদ্দেশ্যে বের হবেন? আমরা জানি যে কিছুক্ষণের মধ্যেই তিনি রওনা দেবেন। কি তথ্য আছে আপনার কাছে? লীনা, দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারছেন। আধা ঘন্টার মধ্যে উনি তার বাসভবন, গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। যেটি আগের রিপোর্টটিতে দর্শকরা জেনেছেন যে কাতারের আমিরের দেয়া একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স যোগে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যাবেন এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান এবং তার পুত্রবধূ জুবাইদা রহমান সহ পরিবারের সদস্য এবং প্রবাসী নেতাকর্মীরা সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন। এবং আমরা যতটুকু জেনেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হিথ্রো বিমানবন্দরে অবতরণ করার পরপরই সেখান থেকে তিনি সরাসরি লন্ডন ক্লিনিকে হাসপাতালে ভর্তি হবেন এবং সেখানে তাকে তার কিছু স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং সেই পরীক্ষা নিরীক্ষার উপর নির্ভর করে তার আসলে পরবর্তী চিকিৎসার ধাপগুলো কী হবে সেগুলা নির্ধারণ করবেন। সেখানকার একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে যারা এই লন্ডনে অবস্থানকালীন তার যে চিকিৎসা সেটি সার্বিক তত্ত্বাবধান করবেন এবং সেই লন্ডনের চিকিৎসা যে সার্বিক তত্ত্বাবধানের জন্য পুত্রবধূ জুবাইদুর রহমান উনি সমন্বয়ের দায়িত্বে থাকবেন।
ওইখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আসলে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং লন্ডনে তার প্রাথমিক চিকিৎসাগুলো করা হবে। যদি সেখানে তার চিকিৎসাটি পরিপূর্ণ হয় তাহলে সেখান থেকে উনি বাংলাদেশে ফিরে আসবেন। তবে যুক্তরাষ্ট্রের ভিসাও নেওয়া আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। সেখান থেকে যদি চিকিৎসাটি লন্ডনে পরিপূর্ণ না হয় সেখান থেকে তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে। যে চিকিৎসক দলটি 2023 সালের অক্টোবরে তার একটি অস্ত্রোপচার করে গিয়েছিলেন, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছিলেন, সেখানে তাকে নেওয়া হবে। তো ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেহেতু রাত 10টায় আসলে তার ফ্লাইটটি নির্ধারিত, যে এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটটি সেটি নির্ধারিত সময়ে এখান থেকে রওনা হবে, এর মধ্যে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং ঠিক 8টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাসার থেকে উদ্দেশ্যে বা বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। যদিও ইতিমধ্যেই নেতাকর্মীরা আসলে অসংখ্য নেতাকর্মী এখানে ভিড় করেছেন এক নজর তাদের নেত্রীকে দেখবার জন্য। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি সন্ধ্যা 6টায় এখানে এসেছিলেন, উনি 7টার কিছুক্ষণ আগে এখান থেকে বের হয়ে গিয়েছেন এবং আমরা যদি জানতে পেরেছি যে উনি বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেখান থেকে বিদায় জানাবেন এবং দলের অন্যান্য সিনিয়র নেতা যারা আছেন তারাও বিমানবন্দরে অনেকে উপস্থিত হয়েছেন এবং আমরা অনেকে পথে আছেন। সেখানে দলের চেয়ারপারসনকে বিদায় জানানোর জন্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন। দীর্ঘ অপেক্ষার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন। জানেন যে গত 5 বছর যাবতই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা সুপারিশ করেছিলেন। তার পরিবারের পক্ষ থেকে 18 থেকে 19 বার আবেদন করা হয়েছে। তবে প্রতিবারই আসলে নানা অজুহাতে তৎকালীন সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার নানা অজুহাতে সেই ডাক্তারদের সুপারিশ এবং পরিবারের আবেদন বারবারই প্রত্যাখ্যান করেছেন এবং এই 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পরদিন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় এবং তার চিকিৎসার জন্য সব বাধা দূর হয় এবং উনি সকল অভিযোগ থেকে অব্যাহতি পান। তার যে মামলা সাজা হয়েছিল সেগুলো স্থগিত করা হয়েছে এবং অন্যান্য যে মামলাগুলি চলমান রয়েছে সেগুলোতে তিনি আসলে জামিনে রয়েছেন। সব মিলিয়ে বিএনপি চেয়ারপারসন একটি মুক্ত পরিবেশে বহুদিন পর উনি চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন। সর্বশেষ উনি 2017 সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, সেখানে সর্বশেষ পরিবারের সাথে দেখা হয়েছিল এবং এবারও পরিবারের সাথে দেখা হবে। একটি আবেগঘন পরিবেশ সেখানে তৈরি হবে নিশ্চিতভাবে বলা যায় এবং যেহেতু 2 শীর্ষ নেতার সেখানে সাক্ষাৎ হবে এবং ধারণা করা হচ্ছে যে বিএনপির রাজনীতি, আগামী দিনে নির্বাচন এবং ভবিষ্যৎ রাজনৈতিক যে পরিকল্পনা রয়েছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে 2 শীর্ষ নেতার বৈঠকে। লীনা, গুলশানের বাসভবনের সামনে থেকে জানছিলাম বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রস্তুতি খবর। এবার যাব আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ারের কাছে। তিনি আছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপেল, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক চিত্র সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য পাঠানো কাতার আমিরাতের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু এরই মধ্যে উড্ডয়নের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে 8টার দিকে তিনি তার গুলশানের বাসা থেকে রওনা হবেন। এবং আমি বলে রাখি যে আমি এখন যেখানে অবস্থান করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেট, অর্থাৎ এই গেট দিয়ে কিন্তু তিনি ও তার যে সফর সঙ্গী রয়েছেন তারা কিন্তু এই পথ দিয়ে বিমানে উঠবেন। তবে সব মিলিয়ে বলে রাখি যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি যদি লক্ষ্য করেন যে সেনাবাহিনী, এপিবিএন, পুলিশ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং আমি যখন এয়ারপোর্ট এবং আশপাশের এলাকাও ঘুরে দেখেছি, যেটি দেখলাম যে অনেক নেতাকর্মী কিন্তু তাকে শেষবারের মতো অর্থাৎ তাকে বিদায় জানানোর জন্য কিন্তু এখানে উৎসুক অনেক নেতাকর্মীকে আমি লক্ষ্য করেছি। তারা যাতে আসলে বিমানবন্দর এবং আশপাশে নিরাপত্তার একটি বিষয় থাকে এই জন্য তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তো সব মিলে যদি বলে রাখি যে আজকে যে 10টার দিকে এই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার, সব মিলে বলে রাখি যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আপনাকে একটা তথ্য দিয়ে রাখি যে তার কিন্তু যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের ভিসা করা হয়েছে। আমরা যেহেতু জানতে পেরেছি যে উনি যখন এখান থেকে লন্ডনে যাবেন এবং তিনি কিন্তু সেখানে নেমেই লন্ডন ক্লিনিকে আসলে তাকে নেওয়া হবে, অর্থাৎ জানেন যে দীর্ঘ পথ আকাশ পথে পাড়ি তিনি দিবেন এবং যে এয়ার অ্যাম্বুলেন্সটিতে নেওয়া হচ্ছে সেটা কিন্তু অনেক বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আইসিইউ রয়েছে এবং বিশেষজ্ঞ নার্স রয়েছে, বিশেষজ্ঞরাও কিন্তু সেই অ্যাম্বুলেন্সটির মধ্যে রয়েছে। তবে সব মিলে বলে রাখি যে তার যে মেডিকেল বোর্ড রয়েছে, যে টিমটি তার সঙ্গে যাচ্ছেন, তারাও অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন যে তাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে যেটা অনেক অত্যাধুনিক, তারাও আশা করছেন যে তাকে নিরাপদে নির্বিঘ্নে আসলে লন্ডনে পৌঁছানোর পর যে তার যে চিকিৎসার
উদ্দেশ্যে তিনি যাচ্ছেন সেটি যেটা আশা করছেন তিনি যাতে ওখানে চিকিৎসা নিয়ে যাতে উনি সুস্থ হয়ে আবার যাতে দেশে ফিরে আসেন, এর জন্য কিন্তু যে নেতাকর্মীরা আছে তারাও অধীর আগ্রহে আছেন, তারাও আশা করছেন তিনি যাতে যে উদ্দেশ্যে যাচ্ছেন অর্থাৎ তার সুচিকিৎসার জন্য সেখান থেকে তিনি চিকিৎসা নিয়ে যাতে আবার দেশে ফিরে আসতে পারেন সেই প্রত্যাশা এখানকার যে নেতাকর্মীরা আশপাশে রয়েছে তারা সেই প্রত্যাশা করছেন। তো আমরা এখনো অপেক্ষা করছি, যেহেতু 8টার দিকে রওনা দেওয়ার কথা রয়েছে, আরো কিছুক্ষণ সময় বাকি রয়েছে। আমরা এখানে আছি, অর্থাৎ তিনি যখন আসবেন এবং এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাবেন এবং সবশেষ যে তথ্যগুলো রয়েছে আমরা দর্শকদেরকে জানিয়ে দেব। এবার যাব আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ারের কাছে। তিনি আছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপেল, বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক চিত্র সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? রাজনৈতিক দলগুলো চাইলে ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট রোড ম্যাপ দেওয়া হয়েছে, তবে কতটুকু সংস্কার শেষে নির্বাচন দরকার সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছানোই চ্যালেঞ্জিং। কোনো কিছু চাপিয়ে দিয়ে নয়, বরং সব সমস্যার সমাধান অন্তর্বর্তী সরকার আলোচনার মাধ্যমে করতে চায় উল্লেখ করে তিনি বলেন, সরকার স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে। প্রোক্লামেশন নিয়ে ধোঁয়াশার কিছু নেই জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আরও বলেন, এ ব্যাপারে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। যখন ইন্ডিপেন্ডেন্ট হলাম, তারপরে যখন আমরা কনস্টিটিউশন ড্রাফট করেছি, পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। তারা যদি মনে করে যে না এই ইন্টারিম গভর্নমেন্ট এটা আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে, আমরা আরো বেশি কিছু রিফর্ম করব তাদেরকে দিয়ে, যে আরো 6 মাস সেক্ষেত্রে আমরা এখানে থাকতে পারবো। কিন্তু এটা অল ডিপেন্ডস অন দি পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি যেটা বলবে তাদের উপরেই আসলে এই ডিসিশনগুলো হবে। ভিন্ন পরিস্থিতিতে এবছর সব শ্রেণীর সব বই কবে মিলবে তার সময় বেঁধে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আর ভ্যাট বাড়ানো হলেও চাল, চিনি, তেলের মতো যেসব নিত্যপণ্যের শুল্ক কমানো হয়েছে রমজান পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সামর্থ্যবানরা আয়কর না দিয়ে ম্যানেজ করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। বাজার নিয়ন্ত্রণে চাল, খেজুর, তেল, চিনি, পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে অন্তর্বর্তী সরকার। আবার রাজস্ব বাড়াতে সম্প্রতি 43টি পণ্য ও সেবার ভ্যাট বাড়ানো হয়েছে। তাই মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান, নিত্যপণ্যে শুল্ক ছাড় কতদিন অব্যাহত রাখবে সরকার? আমরা রোজা যাওয়ার আগে আর কোনো ডিউটি স্ট্রাকচার চেঞ্জ করব। আর কয়েকটা আমার ইসে হলো, যারা আমরা সাধারণত বলি এবিলিটি টু পে, যার সামর্থ্য থাকে তাকে সেই এবিলিটি সবাইকে কর দিতে হবে। একজন সামর্থ্য আছে কিন্তু অন্যভাবে ম্যানেজ করবে, সেটা যেন না করা হয়। অথবা আমাদের কালেকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাড়াতে হবে। করের আওতা বাড়াবো সাথে, কিন্তু এত খুব বেশি বাড়াতে পারবো না ব্যাপক, কিন্তু আমরা করে যেন দেয়। কমপ্লায়েন্স হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভ্যাটও কিন্তু কমপ্লায়েন্স আমাদের হয়তো দেয়, কিন্তু কোষাগারে পৌঁছায় না। আর এবছর ভিন্ন প্রেক্ষাপটের বাস্তবতায় কবে সব শ্রেণীর সবাই বই পাবেন তার দিনক্ষণ বলা কঠিন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। কবে নাগাদ সবাই সব বই পাবে এটা আমি জানি না। এই বছরটা তো খুবই অস্বাভাবিক একটা বছর। যেই বছর আমরা শুরুই করেছি প্রক্রিয়া, আমি আসার পরে সেপ্টেম্বর অক্টোবরে আবার বই পরিমার্জন করতে হয়েছে। বইয়ের সিলেবাস কারিকুলাম নতুন করতে হয়েছে। বইয়ের সংখ্যা অনেক বেড়েছে এবং বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না। এবছর প্রাথমিকে 10 আর মাধ্যমিকে বইয়ের চাহিদা প্রায় 30 কোটি। এনসিটিভির হিসেব অনুযায়ী 6 জানুয়ারি পর্যন্ত বই দেয়া হয়েছে 6 কোটির কিছু বেশি। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। গত নভেম্বর পর্যন্ত 4 শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। তদন্তের স্বার্থেই আর্থিক সংকটে থাকা বেসরকারি 6 ব্যাংকের এমডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আরাফাত ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত।
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর গত 5 মাসে বাণিজ্যিক ব্যাংকের বোর্ড গঠন, ব্যাংকিং খাতের টাস্কফোর্স গঠন, ডলার বাজার স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময়ে আর্থিক ভীতি কেটে গেলেও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে গত 5 মাসের অর্জনে বাংলাদেশ ব্যাংক খুশি নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র হুসনে আরা শিখা। আপনারা যদি বলেন যে 5 মাস পরে আমি আজকে হ্যাপি কিনা, স্বৈরাচার হাসিনা সরকারের সময়ে নানাভাবে সুবিধা নেয়া বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বাংলাদেশ ব্যাংক, যার অংশ হিসেবে রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে বিএফআইইউ। আমরা জানি যে আগেও মূল্যস্ফীতি বাজারে ছিল, তারপরও আমাদের সুদের হার, নীতি সুদ হার আমাদেরকে বাড়াতে হয়েছে, 2 দফায় বাড়ানো হয়েছে এবং সামনে এই ডিসেম্বর মাসে আমরা আশা করছি যে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে। যদি না আসে সেক্ষেত্রে আমাদের এই বাড়া কিন্তু অব্যাহত থাকবে। আর্থিক সংকটে তলানিতে থাকা 6 ব্যাংকের এমডির বিষয়েও কথা বলেন তিনি। এছাড়া মূল্যস্ফীতি না কমলে আবারও নীতি সুদ হার বাড়ানো হবে বলেও উল্লেখ করেন। আমরা বলেছি আমাদের এই তদন্তের স্বার্থে এমডিদেরকে দূরে রাখলে নিরপেক্ষভাবে তদন্ত করা সম্ভব হবে এবং তাদেরকে ছুটিতে যেতে বলা হয়েছে এবং তদন্ত শেষে যদি এমডিরা দেখা যায় যে না, তাদের কোনো ইনভলভমেন্ট নাই, ওনারা সসম্মানে ফেরত আসতে পারবেন। অর্থাৎ নভেম্বর মাসের শেষের দিকে আমাকে জানিয়েছিল যে 400 হিসাবের বেশি তারা জব্দ করেছে। আর প্রশ্নটা যেটা আপনারা করেছেন যে এত দেরিতে কেন, আমার তো মনে হয় যে আসলে বিএফআইর কাছে তো ইনফরমেশনগুলো আসে, ওনারা এটা ইন্সপেকশন করেন, অ্যানালাইসিস করে দেখেন এবং যখন তারা নিশ্চিত হন তখনই অ্যাকাউন্টগুলো জব্দ করেন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স কাজ করছে জানিয়ে তিনি আরও জানান, 2025 সালের শেষ নাগাদ কোন ব্যাংকের মাধ্যমে কত টাকা কোন দেশে পাচার হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে জানা যাবে। পাচার করা অর্থ যেগুলো বিদেশে চলে গিয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। স্ত্রী, ছেলে সহ পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নফিজ শরাফতের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার নফিজ শরাফত এবং তার স্ত্রী আঞ্জুমান আরা ও ছেলে সাফওয়ান শরাফতের স্থাবর সম্পত্তি ক্রোকের এই নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। এর আগে 2024 সালে 25 আগস্ট নফিজ শরাফতের ব্যাংক হিসাব স্থগিত করা হয়। পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নফিজ শরাফত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইসের মালিকানার সঙ্গে যুক্ত। এছাড়া তিনি মোবাইল টাওয়ার কোম্পানি, হোটেল ব্যবসা, বেসরকারি বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম সহ নানা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। জুলাই আগস্ট গণহত্যার ন্যায় বিচার প্রত্যাশা করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, এই বিচারের জন্য জাতি অনেক আশা নিয়ে ট্রাইব্যুনালের দিকে তাকিয়ে আছে। সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান বিচারপতি। এখন থেকে এই ভবনেই চলবে জুলাই আগস্টের গণহত্যার বিচার কার্যক্রম। তামজিদ সুমনের রিপোর্ট। 1905 সালে গভর্নর হাউস হিসেবে যাত্রা করা পুরাতন হাইকোর্ট ভবনটি পাকিস্তান আমল থেকে ঢাকা হাইকোর্ট এবং 2010 সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহার হয়ে আসছিল। বিচারকাজ চলমান অবস্থায় ঝুঁকিপূর্ণ বিবেচনায় 100 বছরের পুরনো এই ভবন থেকে সরিয়ে নেওয়া হয় ট্রাইব্যুনাল। ভবনের পাশেই টিন শেডে স্থাপনা তৈরি করে সেখানে স্থানান্তর করা হয় ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন। শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিচালনা করার সিদ্ধান্ত হয়। সেই লক্ষ্যে সংস্কার কাজ শুরু হয় পুরাতন ভবনের। মঙ্গলবার উদ্বোধন করে ট্রাইব্যুনালের সংস্কারকৃত মূল ভবন এবং এজলাস কক্ষ ঘুরে দেখেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, জাতি এই ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার আশা করে। এই জাতি অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচারটা দেখতে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই আগস্ট গণহত্যার ঘটনার আওতায় যারা পড়বে তাদের সবার বিচার হবে এই ট্রাইব্যুনালে। আর চিফ প্রসিকিউটর মনে করেন, অপরাধ ট্রাইব্যুনাল সংস্কারের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার একটি আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ঐতিহ্যবাহী কোর্টরুমে বিচারটা শুরু হলে এটা সবারই ভালো লাগবে, কারণ দেশি বিদেশি মানুষ এটা দেখতে আসবেন বা আসামিরা আসবেন, বিচার প্রার্থীরা আসবেন, সবার জন্য একটা কনভিনিয়েন্সের প্রশ্ন আছে, যেটা এই বিল্ডিংয়ে আছে, যেটা একটা টিন শেডের মধ্যে সম্ভব ছিল না। এখানে বিতর্কের কোনো জায়গা আমরা রাখতে চাই না বলেই
আইনের সংশোধন করা হয়েছে। একটি নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে বলে আমি প্রত্যাশা করি। এবং সেখানে তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। গুম খুনের সাথে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 22 জন কর্মকর্তা এবং শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার সাথে জড়িত 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি। পাসপোর্ট যে বাতিল যাদের বলা হয়েছে বাতিল করা হয়েছে তাদের আমরা সংখ্যাটা বলেছি। আমাদের কাছে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে কারো নাম আপনাদের কাছে প্রকাশ করা সম্ভব নয়। পাসপোর্ট অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সরকারকে জানানো হয়েছে যে জুলাই হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আপাতত এই বিষয়ে তথ্য এটুকুই। সচিবালয়ের সামনে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার একদল শিক্ষার্থীর সাথে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুরে বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী সচিবালয়ের গেটের ভিতরে প্রবেশের চেষ্টা করলে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টির অপসারণ এবং স্থায়ী ক্যাম্পাসে নিশ্চয়তা সহ 9 দফা দাবিতে আন্দোলন করছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আজ তারা শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে মিছিল নিয়ে সচিবালয়ের গেটে জড়ো হন। এই সময় পুলিশের সাথে প্রথমে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন, পরে পুলিশ তাদের লাঠিপেটা করে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর জানিয়েছেন, প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করায় পুলিশ তাদের বাধা দেয়। আজ 7 জানুয়ারি ডামি নির্বাচন খ্যাত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের 1 বছর পূর্তি। 2024 সালের 7 জানুয়ারি দেশে প্রধান রাজনৈতিক দলগুলোর বর্জনের মধ্য দিয়ে এই নির্বাচনে জয় লাভ করে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের শরিক কিছু জোট ছোট ছোট দল এই নির্বাচনে অংশ নেয়। কিন্তু সেই নির্বাচনে জয়লাভের মাধ্যমে টানা 4র্থবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়ে 8 মাসও টিকতে পারেনি দলটি। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় দলটি। এরপর থেকে বাংলাদেশের রাজনীতিতে অনুপস্থিত একসময়ের পরাক্রমশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ। এবার যাব আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ারের কাছে। তিনি আছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপেল, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক চিত্র সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? ফরিদপুরের গেটদায় রেল ক্রসিংয়ে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে 4 জন। এলাকাবাসী জানায়, সকাল 11টার দিকে নারায়ণগঞ্জ থেকে একটি মাইক্রোবাসে করে 10 জন যাত্রী আত্মীয়ের বিয়ের জন্য মেয়ে দেখতে ফরিদপুরে যাচ্ছিলেন। গেটদা রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি পাশের পুকুরে পড়ে সিলিন্ডার বিস্ফোরিত হয়। ফায়ার সার্ভিস গিয়ে 3 জনের মৃতদেহ উদ্ধার করে। আহতদের ফরিদপুর হাসপাতালে নেওয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা বলে ধারণা ফায়ার সার্ভিসের। হতাহতদের বাড়ি নারায়ণগঞ্জে। নিহতরা হলেন লিটন চৌধুরী, তার স্ত্রী ফাহমিদা শারমিন, তাদের মেয়ে সাজু, শালকের স্ত্রী আতিফা রহমান ও উম্মে তাসরুমা রিন্টু। এদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার তেলিহার নামক স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন ফারদিন ইসলাম ও রিজওয়ান হোসেন। দর্শক, যেমনটি আমাদের খবরের শুরুতেই জানিয়েছি, আজ উন্নত চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রস্তুত রয়েছে বেগম জিয়াকে বহন করার জন্য এয়ার অ্যাম্বুলেন্স। রাত 10টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এই খবর জানতে আমরা এখন যুক্ত হচ্ছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিবের সাথে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তিনি আছেন এই মুহূর্তে রাজধানী খিলক্ষেত এলাকায়। জুনায়েদ, আপনি খিলক্ষেত এলাকায় আছেন, সেখানে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন? যদিও আমরা জানতে পেরেছি যে দলের পক্ষ থেকে কিন্তু তাদেরকে বলা হয়েছে যে কোনো ধরনের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে। তো সার্বিক চিত্র আপনি কেমন দেখছেন? লিনা, আসলে আপনি জানেন যে বেশ কয়েক দফা পিছিয়ে অবশেষে আজকে মূলত বেগম জিয়া তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন খুব অল্প সময়ের মধ্যেই চিকিৎসার জন্য। এবং আপনি যেটি জানতে চেয়েছেন, মূলত আমি যেখানে আসলে অবস্থান করছি খিলক্ষেত এলাকায়, এখানে আসলে বিপুল সংখ্যক নেতাকর্মীর কিন্তু
ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এক নজর আসলে দূর থেকে হলেও বেগম জিয়াকে তারা দেখবেন এবং বিশেষ করে তার যে সুস্বাস্থ্যের জন্য তারা কিন্তু প্রার্থনা করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং আমার আসলে নেতাকর্মীদের সাথে কথা হয়েছে, তারা যেমনটা জানিয়েছেন যে আসলে দীর্ঘদিনের অপেক্ষার পর আসলে আজকে মুক্ত বেগম জিয়া মূলত তিনি বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছেন। এবং আপনি জানেন যে আসলে স্বৈরাচার শেখ হাসিনার আমলে বেশ কয়েকবার আসলে আবেদন করা হয়েছিল তার সুচিকিৎসার জন্য, কিন্তু আসলে সেই আবেদন সেই আহ্বান কিন্তু সাড়া দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং বারবার বিভিন্ন টালবাহানায় কিন্তু তার এই চিকিৎসার বিষয়টি নিয়ে কি আসলে টালবাহানা করা হয়েছে। আমরা দেখেছি যে আসলে বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসা হয়েছে বাংলাদেশে তার চিকিৎসা সেবা দেওয়ার জন্য, কিন্তু তারপরেও তাকে উন্নত চিকিৎসা গ্রহণের জন্য কিন্তু বিদেশ যেতে দেয়নি। অবশেষে আপনারা জানেন যে 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রিজিমের আসলে অবসান হয়েছে। সেদিন বিকেলেই মূলত রাষ্ট্রপতি বেগম জিয়াকে কারামুক্ত ঘোষণা করেছেন। যত ধরনের তার বিরুদ্ধে মামলা ছিল সে মামলাগুলো থেকে তাকে মুক্ত করা হয়েছে এবং এরপর থেকে তিনি মুক্তভাবেই আসলে বাংলাদেশে বসবাস করছিলেন এবং আজকে তিনি মুক্ত হয়েই মূলত তার চিকিৎসার জন্য তিনি বিদেশে যাচ্ছেন। এবং আমরা যতটুকু জানি যে রাত ঠিক 10টার দিকে মূলত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বিদেশের উদ্দেশ্যে রওনা করবেন এবং কাতার এয়ারওয়েজের একটি বিশেষ অ্যাম্বুলেন্সে করে মূলত তিনি আসলে এই ঢাকা ছাড়ার কথা রয়েছে। এবং নেতাকর্মীরা প্রত্যাশা করছেন যত দ্রুত সম্ভব তিনি সুস্থ হয়ে আসলে বাংলাদেশে আবার ফিরে আসবেন। দেশবাসী আসলে তার সুস্থতার জন্য যেমন দোয়া করছে ঠিক তেমনই তার জন্য আসলে অপেক্ষায় থাকবে এবং আবারও তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্বভার গ্রহণ করবেন সেই প্রত্যাশা কিন্তু তার নেতাকর্মীরা করছেন। তো লীনা, এখন পর্যন্ত এই ছিল। আর রাজধানী খিলক্ষেত এলাকা থেকে জানছিলাম বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার খবর। দর্শক, এই বিষয়ে আরও খবর জানতে এবারে আমরা যাব আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে, যিনি এই মুহূর্তে আছেন গুলশানে। হাসান, গুলশান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাত 8টায় বের হওয়ার কথা রয়েছে, কিন্তু আমরা এখনও যেটা জেনেছি যে তিনি বাসা থেকে বের হননি এবং তার বের হওয়ার জন্য যে প্রস্তুতি, তার গাড়ি প্রস্তুত রাখা হয়েছে এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ এবং পুলিশ সহ যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা যেমন রয়েছে, তেমনি খালেদা জিয়ার ব্যক্তিগত যে নিরাপত্তা অর্থাৎ চেয়ারপারসন নিরাপত্তা বলয় তারাও রয়েছে এবং সিএসএফ যেটা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স তারা রয়েছে এবং এছাড়াও অন্যান্য নিরাপত্তা কর্মীরাও কিন্তু পুরো এলাকা, অর্থাৎ যদি বলি যে খালেদা জিয়ার বাসা গুলশান ফিরোজা থেকে শুরু করে গুলশান 2 নম্বর পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই সড়কটির দুপাশে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী, শুধু তাই নয় সেই সড়ক থেকে শুরু করে গুলশান 2 থেকে বনানী পর্যন্ত যে সড়ক সেটির দুপাশেও নেতাকর্মীরা কিন্তু রয়েছেন এবং বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাও রয়েছে, পাশাপাশি নেতাকর্মীরাও রয়েছে। অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুরো পথটিতে যেই পথটি রয়েছে তার যাবার যে জন্য যে পথটির যেই পথ নকশা দেওয়া হয়েছে সেই পুরোটি সড়ক জুড়েই কিন্তু রাস্তার দুপাশে নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী, বলা যায় যে ঢাকার গুলশান থেকে বনানী হয়ে খিলক্ষেত হয়ে বিমানবন্দর পর্যন্ত পুরো সড়কেই মানুষে ঠাসাঠাসি হয়ে আছে এবং রাস্তার দুপাশে অর্থাৎ দলের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং যে যানজট এবং নিরসন যাতে হয় এবং যানজট তৈরি না হয় সেইভাবে ফুটপাতের পাশে অর্থাৎ রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে এখন পর্যন্ত আমরা দেখেছি সেই নির্দেশনা মেনেই নেতাকর্মীরা কিন্তু রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে এবং পুরোটা পথ জুড়েই অর্থাৎ গুলশান 2 নম্বর থেকে বেগম খালেদা জিয়ার ফিরোজার বাসভবন থেকে 2 নম্বর বনানী হয়ে খিলক্ষেত পর্যন্ত যে প্রধান সড়কটি রয়েছে ঢাকা ময়মনসিংহের দিকে যে সড়কটি মহাসড়কটি রয়েছে সেটির পুরো পথে কিন্তু নেতাকর্মীদের অবস্থান রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হয়তো কিছুক্ষণের মধ্যেই বের হবেন, তার যে আজকে লন্ডনের যে যাত্রা সেই যাত্রার জন্য যাত্রার উদ্দেশ্যে তিনি বেরোবেন এবং আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীরা ছাড়াও দলের যে শীর্ষ নেতারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন, কেউ গুলশানে রয়েছেন এবং
অনেকেই বিমানবন্দরে গিয়ে উপস্থিত হয়েছেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার এই যাত্রাটি কিন্তু দীর্ঘ সময় পরে হওয়ায় পুরো ঢাকা জুড়ে নেতাকর্মীদের একটা উচ্ছ্বাস, তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য নেতাকর্মীরা কিন্তু ভিড় জমিয়েছেন। কারণ এর আগে বেগম খালেদা জিয়া যতবারই বাসা থেকে বেরিয়েছেন ততবারই কিন্তু একটা এর আগের যে সময় ছিল, আগের সরকারের সময় তাদের একটা বাধা নিষেধ বা নেতাকর্মীদের একটা হুমকি, ভয়, গুম, খুন, এই নানান ইত্যাকার মামলার খড়গ সব মিলিয়ে তারা কিন্তু সেই বাঁধ ভেঙে সেইগুলো এখন মুক্ত হয়ে তারা কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী পুরো সড়কে সড়কে অবস্থান করছে। তো বেগম জিয়া বের হলে বিমানবন্দরের দিকে যখন যাবেন, রাস্তার দুপাশ থেকে নেতাকর্মীরা তাকে অভিবাদন জানাবেন এবং তার সুস্বাস্থ্য কামনা করে হয়তোবা এখানে অবস্থান করছেন। তো এখন পর্যন্ত পুরো সড়ক জুড়ে, পুরো রাজধানী জুড়ে বলা যায় নেতাকর্মীদের, হাজার হাজার নেতাকর্মীদের বহর। গুলশান থেকে জানছিলাম বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার খবর। বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে অপহৃত নাবিকসহ 90 জেলে চট্টগ্রামে ফিরেছেন। মুক্তি পাওয়া নাবিকরা জানিয়েছেন, বাংলাদেশে আটক ভারতীয় জেলেদের ছাড়িয়ে নিতে তারা এই ঘটনা ঘটায়। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দুরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। প্রায় 1 মাস ভারতীয় কোস্টগার্ডের কাছে বন্দী ছিলেন বাংলাদেশের দুটি মাছ ধরার ট্রলারে থাকা নাবিকসহ 90 জন জেলে। অপহরণের শিকার ট্রলার দুটি নাবিক ও জেলেদের স্বজনরা অপেক্ষা করছিলেন উৎকণ্ঠায়। প্রিয়জনকে নিরাপদে ফিরে পাবেন কিনা সেই দুশ্চিন্তাও ছিল স্বজনদের মাঝে। মুক্তি পাওয়ার পর তীরে নেমে জিম্মি অবস্থার বর্ণনা দেন নাবিকরা। জেলে দিয়ে দিত, কিন্তু বাংলাদেশ সরকার কন্টিনিউয়াস যোগাযোগ করছে এবং কি বাংলাদেশ দূতাবাস ওনাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখছে, এই জন্য আমাদেরকে শিপে রাখছিল আর কি। অন্য দেশে চলে গেছি, সেখানে এক প্রকার বন্দি জীবন আর কি। জাহাজে যদিও ছিলাম কিন্তু দেশে তো ছিলাম না, এখন দেশে আসছি, অনেক ভালো লাগছে। যখন শুনছি যে আইছে শুনে অনেক ভালো লাগছে, আবার কথা বলছি কালকে, তারপরে অনেক ভালো লাগছে। গতকালকে আমরা প্রায় 1 মাস পর আব্বুর সাথে কথা বলতে পারছি। এতদিন পরে আমাদের একটু শান্তি লাগছে না, এতদিন পরে আমার বাবার সাথে সুস্থভাবে কথা বলতে পারছি, সে সুস্থ আছে, এখন আমরা আনন্দিত। ট্রলার দুটি সহ জিম্মি নাবিকদের মুক্ত করতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভারতে থাকা 90 জন জেলে এবং 2টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। তাদেরকে আমরা গত রাতে চিরঙে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন 2টো জাহাজ, একই সাথে 90 জন জেলে, এবং তাদেরকে আমরা ইতিমধ্যে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছি। তো সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি, এবং আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ডিসেম্বর মাসের শেষ দিকে সাগরে মাছ ধরতে যায় মেঘনা ও লায়লা নামের দুটি বাংলাদেশি ফিশিং ট্রলার। সোয়াচ অফ নো গ্রাউন্ডের বাংলাদেশ জলসীমায় অবস্থানকালে ভারতীয় কোস্টগার্ড ট্রলার দুটি মাঝিমাল্লা সহ অপহরণ করে নিয়ে যায়। এনটিভি নিউজ ডেস্ক। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজারে ভালো কোম্পানিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে রাজধানী নিকুঞ্জে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি কার্যালয়ে বৈঠক শেষে তিনি কথা বলেন পুঁজিবাজারের সংকট উত্তরণে নতুন করে কোনো নীতিমালা গ্রহণ করা হবে না, বরং পরিস্থিতি উন্নয়নে পুঁজিবাজার সংস্কার করা হবে। বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং উন্নয়নের রোড ম্যাপ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। বলেন, দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজার উন্নয়নে তাৎক্ষণিক কাউকে সুবিধা দিতে নতুন নীতিমালা নয়, বরং অংশীজনদের সুবিধা অসুবিধা অনুযায়ী পুঁজিবাজার সংস্কার করা হবে। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হেরে ফেডারেশন কাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খর্বশক্তির আবাহনীর কাছে 1-0 গোলে হেরেছে সাদা কালো জার্সিধারীরা।
এই মৌসুমে বিদেশি না পেলেও দেশীয় ফুটবলার দিয়ে বাজিমাত করছে আবাহনী। জাতীয় দলে একসময় নির্মিত ফরওয়ার্ড ইব্রাহিমের একমাত্র গোলে মোহামেডানকে পরাজিত করেছে তারা। খেলা ৭৪ মিনিটে একমাত্র গোলটি করেন ইব্রাহিম। চলতি মৌসুমে একমাত্র মোহামেডানের বিপক্ষেই হেরেছিল আবাহনী। প্রিমিয়ার লিগে ম্যাচে এই কুমিল্লাতেই মোহামেডানের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল তারা। সেই হারের মধুর প্রতিশোধ নিল ফেডারেশন কাপে। বিপিএল ফুটবলে টানা ৬ ম্যাচ জেতা মোহামেডানকে বিদায়ের শঙ্কায় ফেলে সেমিফাইনালের পথে এগিয়ে আবাহনী। ফেডারেশন কাপ ও লিগ মিলিয়ে ৮ ম্যাচ খেলেছে তারা। বিদেশি না থাকলেও মাত্র ১ ম্যাচেই গোল হজম করেছে আবাহনী। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গুলশানের বাসা থেকে বিমানবন্দরের পথে বেগম খালেদা জিয়া বিদায় জানাতে অসংখ্য নেতাকর্মীর ভিড়। রাজনৈতিক দলগুলো চাইলে ডিসেম্বরে নির্বাচন আয়োজন সম্ভব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবছর সব শ্রেণীর সব বই কবে মিলবে, সময় বেঁধে দেওয়া সম্ভব নয় বললেন শিক্ষা উপদেষ্টা। নভেম্বর পর্যন্ত ৪ শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানে ব্যাংক হিসাব জব্দ, নফিজ শরফাতের সম্পত্তি ক্রোকের নির্দেশ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।